হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সেকশন সায়েন্স। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং বাড়িতে আছো। আমরা গত ক্লাসে আলোর গোলীয় দর্পণে প্রতিফলন সম্পর্কে আলোচনা করেছিলাম এবং চিত্রসহ আমি পুরো ব্যাপারটা ডিসকাস করেছিলাম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আলোর প্রতিসরণ। তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এক্ষুনি দেখে নাও। আজকে আমরা আলোর প্রতিসরণ শুরু করব, কিন্তু তার আগে তোমাদের কয়েকটা বাস্তব উদাহরণ দেখাই। দেখো, আমার কাছে একটা গ্লাস আছে, আমি তাতে কিছু পরিমাণ জল ঢালছি। কাছের গ্লাসে আমি জল ঢাললাম। এবার আমার কাছে একটা পেন্সিল আছে, এই পেন্সিলটা দেখো আমি আস্তে আস্তে এই জলের মধ্যে ডুবিয়ে দেবো। ডুবিয়ে দিলাম। তোমরা সবাই দেখতে পাচ্ছ পেন্সিলটা যেটুকু পোর্শন জলের উপরে উঠে আছে সেটা তো যেমন আছে সোজা ঠিক আছে, কিন্তু জলের ভিতরে যে অংশটা আছে মনে হচ্ছে সেটা যেন বেঁকে গেছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, সত্যিই কি পেন্সিলটা জলের মধ্যে ডোবাতে বেঁকে গেল? তোমরা ভিডিওটা পজ করো এবং আমাকে কমেন্ট করে বলো তোমাদের কি মনে হচ্ছে, এর কারণটা কি। তাহলে দেখো, আজকে আমরা শুরু করছি আলোর প্রতিসরণ। এর আগে আমরা করেছিলাম আলোর প্রতিফলন, অর্থাৎ আলোকরশ্মি এক মাধ্যম থেকে এসে একটা প্রতিফলক তলে আপতিত হয়ে সেই মাধ্যমেই ফিরে যাচ্ছিল। অর্থাৎ দেখো, এখানে এবি যদি আপতিত রশ্মি হয়, এখানে বিসি হচ্ছে প্রতিফলিত রশ্মি। অর্থাৎ আলো এলো, আপতিত হলো, প্রতিফলিত হয়ে সেই মাধ্যমেই ফিরে গেল। কিন্তু এইখানে আমরা যে ঘটনাটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আলোর প্রতিসরণ। অর্থাৎ দুটো মাধ্যম আছে, বায়ু মাধ্যম আর কাঁচ মাধ্যম। তার আগে বলিনি মাধ্যম ব্যাপারটা কি। ধরো, যে সমস্ত বস্তুর মধ্যে দিয়ে আলো চলাচল করতে পারে সেগুলোকে আমরা মাধ্যম বলবো। তাহলে কিরকম বস্তু? কাঁচ, বায়ু, জল, এগুলো হচ্ছে স্বচ্ছ বস্তু বা স্বচ্ছ মাধ্যম। তো এইগুলোর মধ্যে দিয়ে আলো চলাচল করতে পারে। আর ধরো ইট, কাঠ, পাথর, এগুলোর মধ্যে দিয়ে আলো চলাচল করতে পারে না, সেই জন্য এগুলো হচ্ছে অস্বচ্ছ বস্তু বা অস্বচ্ছ মাধ্যম। তো এখানে বায়ু মাধ্যম আর কাঁচ মাধ্যম দুটো আলাদা আলাদা মাধ্যম নিয়েছি। সেখানে আলোক রশ্মি এসে এবি পথে আপতিত হলো। আপতিত হওয়ার পর দেখো, আলোক রশ্মিটা সোজা এদিকে না গিয়ে বিডি পথে বেঁকে গেল। এখন বেঁকে গেল কেন? তার কারণ হচ্ছে আলোক রশ্মি বিভিন্ন মাধ্যমে বিভিন্ন গতি বেগে চলাচল করে। অর্থাৎ বায়ু মাধ্যমে আলোক রশ্মি যে গতিবেগে চলাচল করছিল, কাঁচ মাধ্যমে প্রবেশ করার পর তার গতিবেগ পরিবর্তিত হয়ে গেল। গতিবেগ পরিবর্তিত হয়ে কিছুটা কমে গেল। অর্থাৎ গতিবেগ যেই কমে গেল, আলোক রশ্মির গতিপথও কিছুটা বেঁকে গেল। এখন কোন দিকে বাঁকবে? দেখো, আমরা যদি এই আপাতন বিন্দুতে একটা অভিলম্ব অঙ্কন করি, তাহলে যদি বায়ু মাধ্যম থেকে যেই কাঁচ মাধ্যমে আলোক রশ্মিটা প্রবেশ করলো, অভিলম্বের দিকে বেঁকে গেল, তাহলে এই বায়ু মাধ্যম আর কাঁচ মাধ্যমকে আমরা বলতে পারি একটা লঘু মাধ্যম, একটা ঘন মাধ্যম। তাহলে লঘু মাধ্যম কাকে বলবো? না, দুটি আলোকীয় মাধ্যমের মধ্যে যে মাধ্যমে আলোর গতিবেগ বেশি সেটি হচ্ছে লঘু মাধ্যম। অর্থাৎ বায়ু আর কাঁচের মধ্যে আমরা দেখছি বায়ুতে আলোর গতিবেগ বেশি আর কাঁচে গতিবেগ কম, তাই বায়ুটা হচ্ছে লঘু মাধ্যম। আর ঘন মাধ্যম কি? না, যে দুটি আলোকীয় মাধ্যমের মধ্যে যে মাধ্যমে আলোর গতিবেগ কম তাকে ঘন মাধ্যম বলে। এখানে দেখো, বায়ু আর কাঁচের মধ্যে কাঁচে বায়ু আলোর গতিবেগ কম, তাই কাঁচকে আমরা এখানে বলবো ঘন মাধ্যম। এখানে কিন্তু লঘু ঘনকে আমরা গাঢ়ত্ব দিয়ে বিচার করবো না, যে কোনটা কম গাঢ় কোনটা বেশি গাঢ়, সেই রকম কিছু নয়। এখানে সম্পূর্ণটা হচ্ছে আলোকীয় লঘু এবং আলোকীয় ঘন মাধ্যম। এরপর আমরা যখন প্রতিসরাঙ্ক আলোচনা করব, আমরা লঘু আর ঘন মাধ্যমকে প্রতিসরাঙ্ক দিয়েও ডিফাইন করতে পারি, সেটা আমরা পরে আসছি। তাহলে দেখো, আলোক রশ্মি যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করছে, অর্থাৎ বায়ু হচ্ছে লঘু মাধ্যম, কাঁচ হচ্ছে ঘন মাধ্যম, লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে প্রবেশ করছে, তখন আলোক রশ্মির গতিপথ বিভেদ তল থেকে বেঁকে কোথায় যাচ্ছে? না, অভিলম্বের দিকে চলে যাচ্ছে। অর্থাৎ দেখো, এটা যদি আমাদের আপাতন কোণ হয়, তাহলে এটা হচ্ছে প্রতিসরণ কোণ। অর্থাৎ আপাতন কোণের থেকে প্রতিসরণ কোণ কিন্তু ছোট হচ্ছে। আমি এর আগের ক্লাসেই বলেছিলাম যে আলো সবসময় রিভার্সিবিলিটি সূত্র মেনে চলে। অর্থাৎ যে পথে আসে সেই পথেই আলো
কিন্তু ব্যাক করতে পারে। অর্থাৎ আমরা যদি এই পথটাকে ঘুরিয়ে দিই, অর্থাৎ কিছু নয়, আমরা যদি অ্যারো চিহ্নটাকে উল্টে দিই, অর্থাৎ আমরা যদি বলি আলোকরশ্মি কাঁচ মাধ্যম থেকে বায়ু মাধ্যমে যাচ্ছে, তাহলে কি হবে? ঠিক যে পথে এসেছিল যদি এইভাবে কাঁচ মাধ্যমে আপতিত হয়, তাহলে প্রতিসরণের পর এখান থেকে বেঁকে সে অভিলম্ব থেকে দূরে চলে যাবে। তখন এইটা হয়ে যাবে আপাতন কোণ, এইটা হয়ে যাবে প্রতিসরণ কোণ। পুরো ব্যাপারটাই তখন উল্টে যাবে। তাহলে এখানে তোমরা দেখতে পেলে যে যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোকরশ্মি প্রবেশ করে তখন কি হয়? আলোকরশ্মি অভিলম্বের দিকে বেঁকে যায়, আর ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে আলোকরশ্মি অভিলম্ব থেকে দূরে চলে যায়। তো এই ঘটনাটাকে আমরা বলছি আলোর প্রতিসরণ। এটাকে একটু ভালো করে বলতে গেলে আমরা বলছি যে আলোকরশ্মি যখন একটি স্বচ্ছ মাধ্যম থেকে ভিন্ন ঘনত্বের অপর একটি স্বচ্ছ মাধ্যমের উপর তির্যকভাবে আপতিত হয়। দেখো এখানে তির্যকভাবে কেন বলেছে? কারণ লম্বভাবে যদি আপতিত হতো তাহলে লম্বভাবে আলোটা বেরিয়ে যেত। তাই যখন তির্যকভাবে আপতিত হয় তখন ওই দুই মাধ্যমের বিভেদ তল থেকে আলোকরশ্মির গতির অভিমুখের পরিবর্তন ঘটে। এই ঘটনাটাকে বলা হচ্ছে আলোর প্রতিসরণ। তো প্রতিসরণ, আমরা প্রতিফলনের যেরকম সূত্র পেয়েছিলাম, প্রতিসরণেরও আমরা সূত্র আছে, সেগুলো আমরা পড়বো। সেই সূত্র মেনেই প্রতিসরণ হয়। দেখো প্রতিফলনের সূত্রের মধ্যে প্রতিসরণের দুটো সূত্র আছে। কি সূত্র? প্রথম সূত্র হচ্ছে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি ও আপাতন বিন্দুতে ওই মাধ্যমের বিভেদ তলের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। অর্থাৎ আমরা প্রতিফলনে যেমন পড়েছিলাম আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, এখানে হয়ে যাবে প্রতিসৃত রশ্মি। অর্থাৎ এই দেখো এটা হচ্ছে এবি আপতিত রশ্মি, বিডি হচ্ছে প্রতিসৃত রশ্মি, আর এখানে এক্স ওয়াই হচ্ছে বি অর্থাৎ আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব। এরা দেখো একই সমতলে আছে, অর্থাৎ এরা এই প্লেন, অর্থাৎ আমার এই খাতার প্লেনেতে এরা তিনজনেই আছে, এরা কিন্তু খাতার প্লেন থেকে বাইরে বেরিয়ে নেই। তার মানে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি আর এই বিন্দুটা একটা প্লেনের মধ্যেই অবস্থিত। দ্বিতীয় সূত্র কি? দ্বিতীয় সূত্র আমরা প্রতিফলনে যেমন পেয়েছিলাম আপাতন কোণ আর প্রতিফলন কোণ সর্বদা সমান হয়, অর্থাৎ আপাতন আর প্রতিফলন কোণের মধ্যে আমরা একটা রিলেশন পেয়েছিলাম। সেই রকম আমরা প্রতিসরণের ক্ষেত্রেও এই আপাতন কোণ আর প্রতিসরণ কোণের মধ্যে একটা সম্পর্ক নির্ণয় করব। সেটা কি রকম? দেখো দুটি নির্দিষ্ট মাধ্যম ওই নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মির প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক হয়। অর্থাৎ এখানে আমরা আপাতন কোণ কি আই, প্রতিসরণ কোণ হচ্ছে আর। তাহলে আমরা বলতে পারি সাইন আই বাই সাইন আর, এটা সবসময় ধ্রুবক হবে। এখন এখন এখানে বলেছি দুটো নির্দিষ্ট মাধ্যম আর দুটো নির্দিষ্ট বর্ণের আলো। অর্থাৎ আমরা এখানে মাধ্যমটাকে যদি ফিক্স করে দিই, অর্থাৎ বায়ু আর কাঁচ এই দুটো মাধ্যমই আমরা নিয়েছি। এখানে বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে আলোক রশ্মি প্রতিষ্ঠিত হচ্ছে। এইখানে নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি, অর্থাৎ বিভিন্ন বর্ণের যদি আমরা আলো নিই তাদের প্রতিসরণ কোণের মানও বিভিন্ন হয়ে যায়। তো আমরা যদি এখানে একবর্ণী একটা আলো নিই, অর্থাৎ যে কোনো একটা একবর্ণী আলো, ধরো লাল আলো নিলাম, তাহলে লাল আলোর ক্ষেত্রে এর আপাতন কোণ আর প্রতিসরণ কোণের যে সাইনের অনুপাত, সেটাকে আমরা বলছি প্রতিসরাঙ্ক। বা আরো ভালো করে বলতে গেলে আমরা বলতে পারি প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, অর্থাৎ বায়ু মাধ্যম সাপেক্ষে কাঁচ মাধ্যমের প্রতিসরাঙ্ক। এটাকে দেখো একটা সিম্বল মিউ, এই মিউ দিয়ে একে চিহ্নিত করা হয়। এই প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যম প্রতিসরাঙ্ক, এটাকে বলা হয় আপেক্ষিক প্রতিসরাঙ্ক। তাহলে এই পর্যন্ত আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। দেখো আমরা যে দ্বিতীয় সূত্রটা করলাম এটাকে আমরা স্নেলের সূত্র নামেও জানি। তোমাদের যদি স্নেলের সূত্র বলে তাহলে তোমরা প্রতিসরণের দ্বিতীয় সূত্রটাই লিখবে। এখন এই দ্বিতীয় সূত্রটা বা স্নেলের সূত্রকে আমরা আরেকভাবেও লিখতে পারি। এটাকে বলতে পারি আমরা যে সাইন আই বাই সাইন আর সমান দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক, বা প্রথম মাধ্যমে আলোর বেগ বা বাই দ্বিতীয় মাধ্যমে আলোর বেগ। এভাবে কেন লিখছি? দেখো আমি বলেছিলাম যে প্রতিসরণের ফলে আলোর গতি বেগের পরিবর্তন হয়, অর্থাৎ প্রথম মাধ্যমে যে বেগ থাকে, ধরো বায়ু মাধ্যমে আলোর যে বেগ থাকে সেটা প্রতিসরণের পর কাঁচ মাধ্যমে গেল, সেক্ষেত্রে আলোর বেগ কিছুটা কমে যায়। তো আমরা এই আলোর প্রতিসরণের ফলে যে বেগের যে পরিবর্তন হয় এদের অনুপাতকে আমরা এই স্নেলের সূত্র অনুযায়ী লিখতে পারি। এটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে সাইন আই বাই সাইন আর সমান সি বাই ভি। এখানে সিটা কি?
না শূন্য মাধ্যমে আলোর বেগ, এখন শূন্য মাধ্যম আর বায়ু মাধ্যম এই দুটো মাধ্যমে আলোর বেগ প্রায় সমান, তাই শূন্য মাধ্যম আর বায়ু মাধ্যমে আমরা দুটোর ক্ষেত্রেই আমরা আলোর বেগকে সি ধরি। আর ভি হচ্ছে কি না দ্বিতীয় মাধ্যমে আলোর বেগ সমান হচ্ছে মিউ, মিউ এখানে হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। এখন মিউকে কখন আমরা পরম প্রতিসরাঙ্ক বলবো, যখন আমরা প্রথম মাধ্যমটা শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম নেব। অর্থাৎ যদি আমরা বায়ু থেকে কাঁচ বা বায়ু থেকে জল বা বায়ু থেকে অন্য কোনো প্রতিসরণ আমরা কল্পনা করি, সেক্ষেত্রে আমরা মিউকে বলবো পরম প্রতিসরাঙ্ক। আর ধরো কাঁচ থেকে জল বা জল থেকে কাঁচ বা এইরকম দুটো ভিন্ন স্বচ্ছ মাধ্যম নিয়ে আমরা যখন কাজ করব তখন সেটাকে বলবো আমরা আপেক্ষিক প্রতিসরাঙ্ক। তাই আমি লিখেছি যে প্রথম মাধ্যম বায়ু ছাড়া অন্য মাধ্যম হলে তখন সাইন আই বাই সাইন আর সমান হয়ে যাবে ভি ওয়ান বাই ভি টু। ভি ওয়ান হচ্ছে কি না প্রথম মাধ্যমে আলোর বেগ, আর ভি টু হচ্ছে দ্বিতীয় মাধ্যমে আলোর বেগ। তখন আমরা বলি মিউ টু ওয়ান, অর্থাৎ কি প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বা আপেক্ষিক প্রতিসরাঙ্ক। এখন এর পরের ব্যাপারটা আছে যেটা চ্যুতি। চ্যুতিটা কি দেখো, প্রতিসরণ যখন হয় তখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণ হচ্ছে, এক্ষেত্রে কি হচ্ছে আলোক রশ্মিটা এই বিভেদ তলে আপতিত হয়ে অভিলম্বের দিকে বেঁকে যাচ্ছে। কিন্তু ধরো এখানে এই কাঁচটা নেই, মানে কোনো প্রতিসারক তল নেই, তাহলে কি হতো, তাহলে এই রশ্মিটা এই পথেই চলে যেত, এই দিকে আর বাঁকতো না। তাহলে যে পথে যে আপাতন কোণে আপতিত হয়েছিল সেই একই কোণে এটা নির্গত হয়ে যেত। কিন্তু প্রতিসরণের ফলে এখানে একটা চ্যুতি সৃষ্টি হচ্ছে, অর্থাৎ যে পথে যাওয়ার কথা ছিল সেই পথে না গিয়ে কিছুটা বেঁকে যাচ্ছে। এখন কতটা বেঁকে যাচ্ছে সেটাই হচ্ছে চ্যুতি। দেখো এই পথে না গিয়ে যাচ্ছে এই পথে, তাহলে তার কৌণিক বিক্ষেপ বা চ্যুতি কতটা হচ্ছে এইটা, একেই আমরা বলবো, এই কোণটাকেই বলবো আমরা চ্যুতি। এখন দেখো এই পুরোটা হচ্ছে আপাতন কোণ আই, আর ছোট্ট এইটুখানি এই কোণটা হচ্ছে প্রতিসরণ কোণ আর। তাহলে চ্যুতি এখানে এই কোণটা আমরা থিটা নাম দিই, অর্থাৎ চ্যুতি কোণ থিটা সমান যদি আমরা বলি বি ও সি, বি ও সি সমান হচ্ছে কোণ বি ও ওয়াই, অর্থাৎ পুরো এই কোণটা মাইনাস সি ও ওয়াই, অর্থাৎ দেখো এই ছোট্ট কোণ আর প্রতিসরণ কোণটা। অর্থাৎ আমরা বলতে পারি আই মাইনাস আর এটা হচ্ছে চ্যুতি কোণ। আর যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণ হবে তখন কি হবে, দেখো এটা হচ্ছে ঘন মাধ্যম, এটা ঘন মাধ্যম, আচ্ছা এটা হচ্ছে লঘু মাধ্যম। এই ঘন মাধ্যম থেকে যখন লঘু মাধ্যমে প্রতিসরণ হবে তখন কি হচ্ছে অভিলম্ব থেকে দূরে চলে যাচ্ছে, অর্থাৎ এখানে আপাতন কোণের থেকে প্রতিসরণ কোণের মানটা বেশি হচ্ছে, তাই এখানে ব্যাপারটা উল্টে যাচ্ছে, অর্থাৎ এখানে চ্যুতি কোণ থিটা হয়ে যাচ্ছে আর মাইনাস আই, অর্থাৎ এই দেখো এইটা পুরোটা হচ্ছে আর, আর এই ছোট্টটা হচ্ছে আই প্রতিসরণ কোণ, আর আমাদের চ্যুতি কোণ হচ্ছে এই থিটা। তার মানে আর মাইনাস আই করলে আমরা কোণ বি ও সি অর্থাৎ চ্যুতি কোণটা পেয়ে যাবো, অর্থাৎ এটা হচ্ছে আর মাইনাস আই। দেখো যখন একটা কথা মনে রাখবে, যখন আপাতন কোণ বড় হয় প্রতিসরণ কোণ ছোট হয় তখন আপাতন কোণ মাইনাস প্রতিসরণ কোণ করে আমরা চ্যুতি পাই, আর যখন আপাতন কোণ ছোট হয় প্রতিসরণ কোণ বড় হয় তখন প্রতিসরণ কোণ আর মাইনাস আই করে আমরা চ্যুতি কোণটা পাই। তাহলে আশা করি এতদূর তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। দেখো এরপর আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সমান্তরাল কাঁচের স্ল্যাবে আলোর প্রতিসরণ। কাঁচের স্ল্যাব বলতে ধরো কিছুই না, একটা স্লাইডের মতো দেখতে, ধরো এইরকম একটা জিনিস যেটা এর থেকে একটু মোটা, আমার কাছে সেরকম কিছু নেই বলে আমি এই স্লাইডটা দিয়ে তোমাদের দেখাচ্ছি। তো এই কাঁচের এরকম আয়তকার এর থেকে মোটা যদি একটা স্ল্যাব আমি এখানে রাখি, তাহলে এখানে আলো যখন এখানে আপতিত হতো, অর্থাৎ দেখো এই যদি পিকিউ পথে আলো আপতিত হয়, আপতিত হওয়ার পর কিছুটা বেঁকে যাবে। এখন কোনটা ঘন মাধ্যম, বায়ু আর কাঁচের মধ্যে কাঁচটা ঘন মাধ্যম, তাহলে ঘন মাধ্যমে আলো প্রতিসরণের ফলে কি হয় না অভিলম্বের দিকে বেঁকে যায়, অর্থাৎ অভিলম্ব কোণটা M1 M2, তো এর দিকে বেঁকে যাবে, অর্থাৎ এখানে প্রতিসরণ কোণ ছোট হবে। প্রতিসরণ কোণ ছোট হলো অর্থাৎ অভিলম্বের দিকে বেঁকে গেল। আবার দেখো ঠিক এই জায়গায় অর্থাৎ কাঁচ আর বায়ুর যে বিভেদ তল, সেখানে যখন এই রশ্মিটা কি আপতিত হলো তখন কি হলো কাঁচ থেকে বায়ুতে প্রতিসরণ হলো, এবং কাঁচ থেকে বায়ুতে প্রতিসরণ হওয়ার ফলে অভিলম্ব কোণটা এখানে N1 N2 এই অভিলম্ব থেকে দূরে অর্থাৎ RS পথে নির্গত হয়ে গেল। তাহলে দেখো পিকিউ পথে এলো, কিউআর পথে এখানে গেল কাঁচের মধ্যে, আবার RS পথে নির্গত হয়ে গেল। তাহলে এখানে কি ঘটনা ঘটলো,
দেখো এবিসিডি একটা আয়তকার কাছের স্ল্যাব, এই যেখানে এবি প্যারালাল সিডি, অর্থাৎ এখানে এবি আর সিডি দুটো সমান্তরাল বাহু। পি কিউ হচ্ছে না কিউ বিন্দুতে আপতিত রশ্মি, অবশ্যই কিউ বিন্দুতে আপতিত রশ্মি হচ্ছে পি কিউ। কিউ আর কি না বায়ু থেকে কাছে প্রতিষ্ঠিত রশ্মি, কিউ আর হচ্ছে বায়ু থেকে কাছে প্রতিষ্ঠিত রশ্মি। আর এস হচ্ছে কি না কাঁচ থেকে বায়ুতে প্রতিষ্ঠিত রশ্মি, আর এস দেখো কাঁচ থেকে বায়ুতে যাচ্ছে। পি কিউ এম ওয়ান কোণ কি বলছে না, পি কিউ এম ওয়ান কোণ হচ্ছে আপাতন কোণ, আর এম টু কিউ আর অর্থাৎ এম টু কিউ আর এখানে হচ্ছে এটা আর ওয়ান মানে হচ্ছে প্রতিসরণ কোণ আর ওয়ান। এখানে দেখো যে প্রতিসরণ কোণে এখানে নির্গত হলো অর্থাৎ বায়ু থেকে কাঁচের যে প্রতিসরণ কোণে গেল সেই একই প্রতিসরণ কোণেই কিন্তু এখানে আপতিত হলো। কি করে? কারণ এখানে যদি আমরা দুটো অভিলম্ব টানি এম ওয়ান এম টু আর এন ওয়ান এন টু, দেখো এই দুটো অভিলম্ব কিন্তু একে অপরের সমান্তরাল হবে, আর দুটো সমান্তরাল সরল রেখা সেখানে এখানে ভেদকের কাজ করছে কিন্তু দেখো এইটা অর্থাৎ কিউ আর, সেক্ষেত্রে এখানে আর ওয়ান আর আর টু হয়ে যাবে একান্তর কোণ, আর একান্তর কোণ হয়ে যাওয়ার মানে হচ্ছে আর ওয়ান সমান আর টু হয়ে যাবে। তাই জন্য আমরা বলতে পারি এই কোণটা আর এই কোণটা সমান, অর্থাৎ যে কোণে এখানে ফার্স্ট প্রতিসরণ হলো সেই একই কোণে এখানে আবার আপতিত হলো, এবং এখানে নির্গত হওয়ার সময় দেখো এই কোণে আই টু কোণে বেরিয়ে গেল, অর্থাৎ আমরা এখানে দুটো প্রতিসরণ পেলাম, এক হচ্ছে বায়ু থেকে কাজ, দুই হচ্ছে কাজ থেকে বায়ু। তো আমরা দুটো প্রতিসরাঙ্ক পেলাম, একটা কি না সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান যেটা হচ্ছে মিউ, আর আমরা যদি উল্টে দিই অর্থাৎ সাইন আর ওয়ান বাই সাইন আই টু, তাহলে আমরা পেয়ে যাব ওয়ান বাই মিউ। তার মানে এখানে কি হলো, একটা পেলাম বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক, আর একটা পেলাম কাঁচ সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক। এটা হচ্ছে বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক, এটা হচ্ছে কাচ সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক। এখন দুটোকে আমি যদি গুণ করি তাহলে দেখো মিউ ইন্টু ওয়ান বাই মিউ, তাহলে এটা ওয়ান হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি যে সাইন আই ওয়ান সমান হয়ে গেল সাইন আই টু, বা আমরা বলতে পারি আই ওয়ান সমান হয়ে গেল আই টু, অর্থাৎ যে কোণে এখানে আপতিত হয়েছিল সেই একই কোণে এখান থেকে নির্গত হয়ে গেল। অর্থাৎ আমরা বলতে পারি এক্ষেত্রে আপতিত রশ্মি ও নির্গত রশ্মি পরস্পরের সমান্তরাল। এর থেকে আমরা কি সিদ্ধান্তে এলাম যে এখানে এখানে সমান্তরাল কাঁচের স্ল্যাবে যখন আলোর প্রতিসরণ হয় সেক্ষেত্রে আলোর কোনো চ্যুতি হয় না, অর্থাৎ চ্যুতি শূন্য হয়। তাহলে কি হয় না আলোর একটা পার্শ্বীয় সরণ ঘটে। অর্থাৎ কি হলো, দেখো আমি যদি এখানে কোনো রকম কাঁচের স্ল্যাব না থাকতো তাহলে আলোটা কোন পথে নির্গত হতো, ঠিক এই পথে নির্গত হয়ে যেত, কিন্তু এই পথে না গিয়ে হচ্ছে এই পথে। কিন্তু দেখো এখানে আর এস আর এই রশ্মিটা পরস্পরের সমান্তরাল, অর্থাৎ যদি এখানে কাঁচের স্ল্যাব না থাকতো তাহলে যে পথে আলোটা নির্গত হতো কাঁচের স্ল্যাব থাকার ফলে সেই তার সমান্তরাল পথে নির্গত হচ্ছে। তাহলে এখানে একটা পার্শ্বীয় সরণ ঘটছে কিন্তু এখানে কোনো চ্যুতি হচ্ছে না। তাহলে এখান থেকে তোমাদের এই পুরো প্রমাণটা অনেক সময় আসে, বা এর থেকে অন্য অনেক রকমের ছোট কোয়েশ্চেন আসতে পারে, যে বলতে পার তোমাদের জিজ্ঞাসা করলো যে সমান্তরাল কাঁচের প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতি কত হয়। তো সেক্ষেত্রে সেটা 1 নম্বরের কোয়েশ্চেন হয়ে গেল। আর এখানে আমি যতদূর পড়ালাম সেক্ষেত্রে অনেক ছোটখাটো কোয়েশ্চেন হতে পারে, সেগুলো নিয়ে আমরা পরে একসময় না হয় আলোচনা করব। আজকের মতো এই পর্যন্তই। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দাও যাতে তারাও ভিডিওটা দেখে এই সময় বাড়িতে বসে কিছুটা তৈরি করে নিতে পারে ব্যাপারটা। ঠিক আছে, থ্যাংক ইউ।